নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন ফ্রান্সিস মেরিয়ান ক্রফোর্ডের লেখা দ্য স্ক্রিমিং স্কাল। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1908 সালে। পোস্টার আর নাম দেখেই বুঝতে পারছেন এটি একটি ভূতের গল্প হতে চলেছে। তবে গল্পটা লেখা হয়েছে ফার্স্ট পার্সনে, অর্থাৎ গল্পের মূল চরিত্রই এই গল্পের কথক। আমার এক বিশিষ্ট শ্রোতা বন্ধুর অনুরোধে গল্পটা আমি নিয়ে তো এলাম, কিন্তু গল্পটা ঠিক করে ফুটিয়ে তুলতে পারবো কিনা জানি না। তাই কোনো ত্রুটি ধরা পড়লে অবশ্যই জানাবেন। আমার গল্প পাঠের বিষয়ে কিছু কমপ্লেন আমি পেয়েছি দু একজনের থেকে, আর তারা একেবারেই ঠিক। তাই ভাবছি এবার থেকে একটু সময় নিয়ে গল্প বানাবো, যাতে যতটা সম্ভব প্রেজেন্টেশন ঠিক রাখা যায়। যাই হোক, এবার আসি একটু গল্পের বিষয়ে। গল্পে আপনারা দেখবেন একজন বয়স্ক মানুষ কারোর সাথে কথা বলছে তার বাড়িতে বসে। এবার কার সাথে কথা বলছে সেটা আমরা গল্পে জানতে পারবো না, তবে যেটা জানতে পারবো সেটা হলো বুড়োর ওই বাড়িতে এসে বসবাস করার কারণটা কি সেটা। শুনতে থাকুন আজকের গল্প দ্য স্ক্রিমিং স্কাল। মাঝে মধ্যে আমি সেই ভয়ানক চিৎকারটা শুনতে পাই। তার কারণ এই নয় যে আমি ভীতু কিংবা কল্পনাপ্রবণ। তার কারণ সেখানে এমন কিছু আছে যেটা আমায় ঘৃণা করে, ঠিক যেমনটা লিও প্র্যাটকে করত। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু এই জিনিসটা যাই হোক না কেন, সেটা আমার প্রতি চিৎকার করে ওঠে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কখনোই মানুষ খুন করার বিষয়ে কথা বলতাম না, কারণ কে জানে, কেউ হয়তো তোমার কথা শুনছে এবং সে হয়তো মনে মনে তার কাছের কাউকে খুন করার পরিকল্পনাও করছে। মিসেস ব্র্যাটের মৃত্যুটাকে আমি নিজের দোষ বলেই মনে করি, যদিও আমি কখনোই ওনার কোনো ক্ষতি হোক চাই না। যদি আমি সে কাহিনীটা না বলতাম তাহলে হয়তো আজ উনি বেঁচে থাকতেন। আমার বিশ্বাস সেই কারণেই ওটা আমার উপর চিৎকার করে। মিসেস ব্র্যাট অত্যন্ত নম্র স্বভাবের মহিলা ছিলেন। তার ব্যবহার এবং কণ্ঠস্বর দুটোই ভারী মিষ্টি ছিল। আমার মনে আছে একবার তিনি চেঁচিয়ে উঠেছিলেন, ভেবেছিলেন তার ছেলের গায়ে গুলি লেগেছে। যদিও সেই বন্দুকে কোনো কার্তুজি ছিল না, ওটা ঠিক একই রকমের চিৎকার ছিল, হুবহু এক, কোনো ভুল নেই তাতে। সত্যি বলতে গেলে আমি জানতামও না যে ডাক্তার এবং তার স্ত্রীর মধ্যেকার সম্পর্কটা তেমন একটা ভালো চলছে না। আমি থাকাকালীন তারা মাঝে মধ্যে ঝগড়া করতে এবং কয়েকবার আমি মিসেস ব্র্যাটকে কষ্ট পেতেও দেখেছি যখন লিউক কিছু উল্টোপাল্টা বলে ফেলতো। তো সে ছোটবেলা থেকে ওরকমই ছিল। স্কুল জীবন সে ছিল আমার খুড়তুতো ভাই, বুঝলে তো। সেই কারণেই আমি ওর বাড়িটা পেয়েছি। তার যখন মৃত্যু ঘটে এবং তার ছেলে যখন আফ্রিকাতে মারা যায়, তখন পরিবার বলতে আমার আর কেউই ছিল না। হ্যাঁ, জায়গাটা ছোটোখাটোর মধ্যে ভালোই, বিশেষ করে আমার মতো বুড়ো এক নাবিকের জন্য যথেষ্ট। আর জানো তো, আমরা নিজেদের ভালো কাজগুলোর থেকে খারাপ কাজগুলোকেই বেশি মনে রাখি, সেটা আমি বহুবার লক্ষ্য করেছি। একবার আমি প্র্যাটের সাথে ডিনার করছিলাম, তখন আমি তাকে একটা গল্প বলি, আর সেটার ফলেই পরে সমস্যার সৃষ্টি হয়। সেটা ছিল নভেম্বর মাসের বৃষ্টিমুখর একটা দিন। সমুদ্র থেকে গর্জন ভেসে আসছিল, শো শো করে। একটু চুপচাপ থাকলে হয়তো তোমারও কানে আসবে সেটা। কানে আসছে ঢেউয়ের শব্দ, কেমন বিষণ্ণ এক শব্দ, তাই না? মাঝে মাঝে বছরের এই সময়টায় ভয় পাওয়ার কিছু নেই, সেটা তোমার কিছু করবে না। ওটা একটা শব্দ মাত্র। জাগেই ভালো যে তুমি ওটা শুনতে পেয়েছো, কারণ সবাই মনে করে হাওয়ার শব্দটাকেই আমি কল্পনা করছি। তবে আশা করি সেই শব্দটা আজকে রাতে আর তুমি শুনতে পাবে না। আচ্ছা, এক কাজ করা যাক, আগুনে আরও খানিকটা কাঠ দিয়ে খালি গ্লাসগুলো মদ দিয়ে ভরে ফেলা যাক। তোমার মনে আছে সেই বুড়ো ব্ল্যাকলাটের কথা, যে আমাদের জাহাজ ডুবি থেকে বাঁচিয়েছিল? আমরা সেবার ভয়ানক ঝড়ের মধ্যে ফেঁসে গিয়েছিলাম। এখন যেহেতু আমি সব কিছু থেকে অবসর নিয়েছি, তাই মাঝে মাঝে সেই সব স্মৃতিগুলো মনে পড়ে। হ্যাঁ, সেটাও এরকমই একটা রাত ছিল। সেই সময়ও আমি বাড়িতেই ছিলাম, অপেক্ষা করছিলাম কখন জাহাজটা নিয়ে বের হব। তোমার হয়তো মনে আছে
তারপর আমরা বিশাল সমুদ্রে পাড়ি দিয়ে রেকর্ড বানাই। সেটা ছিল 92 সালের কথা, নভেম্বরের শুরু তখন। সেবার আবহাওয়া খুবই খারাপ ছিল, ফলে প্র্যাটের মেজাজ তেমন ভালো ছিল না, এবং রাতের খাবারটাও ছিল জঘন্য, সেই সাথে ঠান্ডাও ছিল বেশ। প্র্যাটের স্ত্রী এতে বেশ দুঃখিত হয় এবং জানায় সে আবার ঠিক মতো রান্না করতে চায়। বোধহয় সেদিনটা প্র্যাটের খুব একটা ভালো যায়নি, হতে পারে কোনো রোগীর মৃত্যু ঘটেছে। যাই হোক, তার মেজাজ ছিল চরমে। আমার বউ আমাকে বিষ খাওয়াতে চায়, বলল সে। একদিন সে নিশ্চয়ই সেটা করতে সফল হবে। দেখলাম মেয়েটা এতে কষ্ট পেয়েছে, তাই আমি চেষ্টা করলাম হাসার, এবং সেই সাথে বললাম যে মিসেস প্র্যাট এতটা বোকা নয় যে এরমভাবে সে তার স্বামীকে খুন করবে। তারপর আমি বলা শুরু করলাম জাপানে কিভাবে খুন করা হয় সেই নিয়ে। প্র্যাট যেহেতু ডাক্তার, তাই এসব বিষয়ে তার জ্ঞান আমার চেয়ে বেশি, আর সেই কারণেই আমি আরও বেশি করে তাকে প্রভাবিত করতে চাইছিলাম। আমি তাকে আয়ারল্যান্ডের একটা মেয়ের কাহিনী শোনালাম, যে তার 3 জন স্বামীকে হত্যা করতে সক্ষম হয়েছিল। সেখানে কেউ তাকে কোনো রকম সন্দেহ করে। তুমি কি জানো সেই গল্পটা? চতুর্থ স্বামীটি জেগে থাকতে সক্ষম হয় এবং তাকে ধরে ফেলে। খুনের অপরাধে মেয়েটার ফাঁসি হয়। কিন্তু সে খুনগুলো কিভাবে করত? সে ওদের ঘুমের ওষুধ দিত এবং তারপর তাদের কানে কাপা দিয়ে গলানো সীসা ঢেলে দিত। না না, ওটা হাওয়ার শব্দ ছিল। আমি শব্দ শুনেই বলতে পারি সেটা আবার দক্ষিণ দিকে বইতে শুরু করেছে। আর তাছাড়া চিৎকারের শব্দটা সন্ধ্যের দিকে সাধারণত একবারের বেশি হয় না, এমনকি বছরের এই সময়টাতেও, যেই সময় ঘটনাটা আসলে ঘটেছিল। হ্যাঁ, সেটা ছিল নভেম্বর মাস। বেচারা মিসেস প্র্যাট নিজের বিছানায় আচমকা মারা যান। সেদিন রাতে আমি এখানে বসেই ডিনার সেরেছিলাম। তারিখটা আমার ভালো মতো মনে আছে, কারণ সেদিন নিউ ইয়র্ক থেকে একটা চিঠি পেয়েছিলাম আমি। তুমি তো সেই বছর লিও ফ্রিক জাহাজটা পেয়েছিলে, তাই না? হ্যাঁ, সেটাও আমার মনে আছে। এতদিনে অনেকটা বুড়ো হয়েছি আমরা। প্রায় 50 বছর আগে ক্লোন টার্ফে আমরা একসাথে কাজ করতাম, আর বুড়ো ব্ল্যাকলাটকে এখনো ভুলতে পারি। খোকারা, আজ রাতে আমরা সকলে বিয়ার খাবো। কি হলো, খালি বসে গেল? আর একটু মদ নাও। এই পুরনো মদ আমি এই বাড়ির স্টোর রুম থেকে পেয়েছি। লিউক এসব ছুঁয়েও দেখতো না, হয়তো এখন সে তার জন্য আফসোস করে। কোথায় ছিলাম যেন? ও হ্যাঁ, মিসেস প্র্যাটের হঠাৎ করে মৃত্যু ঘটে। তার মারা যাওয়ার পর লিউকের নিশ্চয়ই খুব একা অনুভব হতো। আমি মাঝে মধ্যে তার সাথে দেখা সাক্ষাৎ করতে যেতাম এবং দেখতাম সে ক্লান্ত এবং চিন্তিত। সে বলতো তার ডাক্তারি বিদ্যা চালিয়ে যাওয়াটা ওর জন্য কঠিন হয়ে পড়েছে, কিন্তু সে কারো সাহায্য নিতে রাজি নয়। তারপর ধীরে ধীরে সময় গড়ালো। তার ছেলে মারা গেল সাউথ আফ্রিকাতে। তখন ওর আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। তার মধ্যে কিছু একটা ছিল যেটা বাকিদের থেকে একেবারে আলাদা। তবে তার মধ্যেকার পাগলামি থাকা সত্ত্বেও নিজের পেশায় সে দক্ষতার সাথেই শেষ অবধি কাজ করে গিয়েছিল। কিন্তু তার মুখে অদ্ভুত একটা ভাব লেগে থাকত। যুবক বয়সে লিউকের মুখ ছিল ফ্যাকাশে এবং চুলের রং ছিল লাল। সে কোনোদিনই মোটা ছিল না। মধ্যবয়স্ক হতে তার চুলের রং ধূসর বর্ণ ধারণ করে এবং ছেলের মৃত্যুর পর তার শরীর শুকিয়ে যেতে থাকে। তার মাথাটাকে দেখে মনে হতো একটা খুলির উপর চামড়া এঁটে লাগিয়ে রাখা হয়েছে। তার চোখ দুটোর দিকেও তাকাতে কষ্ট হতো। তার কাছে একটা কুকুর ছিল যেটাকে মিসেস প্র্যাট খুব ভালোবাসতেন, এবং কুকুরটা মহিলার পিছন সবসময় ঘুরঘুর করত। সেটা ছিল একটা বুলডগ। মুখে হিংস্রতার ছাপ থাকা সত্ত্বেও সে ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। মাঝে মাঝে বিকালের দিকে প্র্যাট আর বাম্বেল, হ্যাঁ কুকুরটার ওটাই নাম ছিল, ওরা দুজনে বসে থেকে একে অপরের দিকে তাকিয়ে থাকত। হয়তো সেই দিনগুলোর কথা মনে করত যখন মিসেস প্র্যাট ওই চেয়ারটায় বসে থাকতেন যেখানে তুমি এখন বসে আছো। উনি সবসময় ওখানেই বসতেন, আর আমি যেখানে বসে আছি সেটা ছিল ডাক্তারের বসার জায়গা। বাম্বেল উঠে বসতো এই টেবিলটায়। ততদিনে তারও বয়স হয়েছে। সে আর খুব বেশি লাফালাফি করতে পারতো না। তার দাঁত ক্ষয়ে যেতে শুরু করেছিল।
সে শুধু নিষ্পলক দৃষ্টিতে লিউকের দিকে তাকিয়ে থাকত এবং লিউকও একইভাবে ওর দিকে তাকিয়ে থাকত। সম্ভবত 5 মিনিট পর কুকুরটা কেঁপে উঠে করুণ এক আর্তনাদ করে উঠত, যেন তাকে গুলি করা হয়েছে। তারপর সে টলমলভাবে টেবিল থেকে নেমে এসে চলে যেত আলমারিটার নিচে এবং অদ্ভুত রকমের শব্দ করত। শেষ দিকে প্র্যাটের অবস্থাটাকে বিচার করলে খুব অবাক হবার কিছু থাকে না, বুঝলে তো। আমি খুব একটা কল্পনাপ্রবণ নই, তবুও আমি বিশ্বাস করি একজন স্পর্শকাতর মহিলাকে হিস্টেরিয়াগ্রস্ত করার জন্য সেই দায়ী ছিল। তার মাথাটা একটা খুলির মতোই দেখতে লাগতো। অবশেষে বড়দিনের সময় একদিন যখন আমার হাতে 3 সপ্তাহের ছুটি ছিল, তখন আমি এখানে আসি এবং বাম্বেলকে সেখানে দেখতে পাই না। তাই আমি এমনি কথায় কথায় বলি যে কুকুরটা কি মারা গেল নাকি। হ্যাঁ, জবাব দেয় প্র্যাট। তার কণ্ঠে অদ্ভুত কিছু লেগেছিল। সে একটু বিরতি নিয়ে আবার বলে, আমি ওকে মেরে ফেলেছি। আমি আর সহ্য করতে পারছিলাম না। কি সহ্য করতে পারছিলেন না? আমি জিজ্ঞেস করি। কুকুরটার একটা অভ্যাস ছিল ওর চেয়ারটায় বসার এবং আমার দিকে তাকিয়ে থাকা, তারপর গুঙে উঠত সে। তার খুব একটা কষ্ট হয়নি। আমি তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম যাতে সে গভীর নিদ্রায় চলে যায় এবং তারপর ধীরে ধীরে ক্লোরোফর্ম দিই তাকে। তারপর থেকে বাড়িটা বড্ড শান্ত হয়ে রয়েছে। ওর কথার মানেটা আমি ভাবার চেষ্টা করলাম, কারণ কথাগুলো যেন অনিচ্ছাকৃতভাবেই বেরিয়ে এসছে তার মুখ থেকে। কিন্তু এখন আমি বুঝতে পারি সে বলতে চাইছিল কুকুরটা মারা যাবার পর সেই শব্দগুলো খুব একটা সে শুনতে পেত না। হয়তো সে ভেবেছিল ওই শব্দগুলো কুকুরটাই করত, কিন্তু তাই কি? লিউক সেটা না জানলেও আমি সেটা জানি। এটা একটা শব্দ, এমন এক শব্দ যেটা কারো ক্ষতি করে না। কিন্তু লিউক আমার চেয়ে বেশি কল্পনাপ্রবণ ছিল। এই জায়গাটায় এমন কিছু রয়েছে যেটা আমি বুঝে উঠতে পারছি না। তবে আমি তার মতো ভাবিনি যে সেটা আমার কোনো ক্ষতি করবে। আমি সব কিছু বুঝতে পারি না এবং তুমিও পারো না, অথবা যারা সমুদ্রে গিয়েছে তাদের কেউই না। উদাহরণস্বরূপ আমরা জলোচ্ছ্বাস নিয়ে কথা বলতাম, যেটাকে আমরা ব্যাখ্যা করতে পারতাম না। এখন সেটাকে আমরা বলে থাকি ভূমিকম্প এবং বিভিন্ন ধারণার সৃষ্টি করি। আমার একবার এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। সেবার টেবিল থেকে কালির দোয়াতটা খসে পড়ে সোজা গিয়ে বাড়ি খায় কেবিনের সিলিংয়ে। এবার মাঝ সমুদ্রে যদি এরকম কিছু ঘটে, তখন দুর্বল মনের মানুষ ভূত প্রেতের কথাই চিন্তা করবে, কিন্তু আমি এটাকে মনে করি ব্যাখ্যাতীত একটা ঘটনা। তাছাড়া এমন কি প্রমাণ ছিল যে লিউক তার স্ত্রীকে খুন করেছে? এরকম কিছু হয়তো আমি তোমাকে ছাড়া আর কাউকেই বলতাম না। বিষয়টা ভারী কাকতালীয় ছিল যে সেদিন ডিনারে তাকে সেই গল্পটা বলার পর হঠাৎ করেই মিসেস প্র্যাটের মৃত্যু ঘটে। কিন্তু অনেক মানুষই তো এরকম হঠাৎ করেই মারা যায়। লিউক সেবার প্রতিবেশী একজন ডাক্তারকে ডেকে পাঠায় এবং তারা একমত হয় যে ভদ্রমহিলার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। একেবারেই সাধারণ ব্যাপার। আর হ্যাঁ, এখানে একটা মইও ছিল। সেটার বিষয়ে আমি আর কাউকে কখনো কিছু বলিনি। কিন্তু যখন আমি সেটা বেডরুমের আলমারির মধ্যে খুঁজে পাই, তখন হতভম্ব হই। একদম নতুন ছোটোখাটো লোহার মই, যার নিচের দিকের খানিকটা সীসা গলানো হয়েছে। কিন্তু সেটা কিছুই প্রমাণ করে না। একজন ডাক্তার হিসেবে লিউক খানিকটা সীসা গলাতেই পারে। তার অনেক কারণ থাকতে পারে। সে মাছ ধরতে পছন্দ করত, হতে পারে ছিপ বানানোর জন্যে সে সীসা গলিয়েছিল। তবুও জিনিসটা খুঁজে পাওয়ার পর সেটা আমার মধ্যে অশুভ অনুভূতির সৃষ্টি করত। তাই আমি ওটা ফেলে দিই সমুদ্রের গভীরে, যাতে পরে যদি সেটা উঠেও আসে তাহলে জং পড়ে যাওয়ার ফলে সেটা ঠিকমতো চেনাও যাবে না। আমার বিশ্বাস লিউক সেটা গ্রাম থেকে কয়েক বছর আগে কিনে নিয়ে আসে। যতদূর সম্ভব ওগুলো রান্নার কাজে ব্যবহার করা হয়। যাই হোক, এরম কিছু একটা ঘরের কাজের মেয়ে খুঁজে পাক, সেটা আমি চাই। হয়তো সে এই নিয়ে অন্য কারো সাথেও কথা বলতে পারে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? এখন যখন লিউক মারা গিয়েছে এবং তার স্ত্রীর কবরের পাশে তাকে কবরস্থ করা হয়েছে, তখন আমি চাই না তার অতীত নিয়ে কোনো সমস্যা হোক।
তারা সকলেই এখন মৃত। সে, তার স্ত্রী এবং তাদের ছেলে। অনেক সমস্যা যথারীতি তাদের জীবনে ঘটে গিয়েছে। সে কিভাবে মারা গিয়েছিল? তাকে একদিন সকালে বিচের উপর মৃত অবস্থায় পাওয়া যায়। সেবার একটা তদন্ত বসেছিল। তার গলায় কিছু ক্ষত চিহ্ন পাওয়া যায়, কিন্তু কোনো কিছু চুরি যায়নি। শেষে রায় জানানো হয় তাকে কেউ কিংবা কোনো জানোয়ার খুন করেছে। কারো কারো বিশ্বাস তাকে বড়সড় কোনো কুকুর মাটিতে ফেলে গলা টিপে মেরেছে, কিন্তু তার গলায় কোনো ক্ষতস্থান ছিল না। কেউই জানে না সে কখন বের হয়েছিল অথবা সে কোথায় ছিল। মোহনার কাছে তাকে চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় খুঁজে পাওয়া যায় এবং তার হাতের নিচে ছিল খোলা অবস্থায় থাকা একটা চৌকো কাঠের বাক্স, যেটা ছিল ওর স্ত্রীর। ওটার ভিতরে ছিল একটা মাথার খুলি। ডাক্তাররা মাঝে মধ্যে এসব জিনিসপত্র সংগ্রহ করে থাকে। সেই খুলিটা বাক্স থেকে গড়িয়ে এসে পড়েছিল ওর ঠিক মাথার কাছে। খুলিটা ছিল একেবারে মসৃণ, আকৃতি সুন্দর এবং সাদা রং, সেই সাথে নিখুঁত দাঁতের গঠন। তবে আমি যখন ওটা খুঁজে পাই তখন সেটার নিচের মাড়ির দাঁতগুলো ছিল না। হ্যাঁ, এখানে আসার পর আমি সেটা খুঁজে পেয়েছি। সেটা খুবই সাদা ছিল এবং দেখে মনে হচ্ছিল ওটা সাজিয়ে রাখার একটা জিনিস। লোকেরা জানতো না ওটা কোথা থেকে এসেছে কিংবা ওটা নিয়ে কি করবে, তাই তারা সেটা আবার বাক্সে ঢুকিয়ে ওটা এনে রেখে দেয় বেডরুমের আলমারির মধ্যে। আমি এখানে আসার পর তারা ওটা আমায় দেখায়। তারা আমায় বিচেও নিয়ে যায় দেখানোর জন্যে যে কোথায় লিউক মৃত অবস্থায় পড়েছিল। একজন জানায় যে খুলিটা লিউকের মাথার কাছে পড়েছিল। শুধু যেটা সে বর্ণনা করতে পারেন তা হলো কিভাবে খুলিটা লিউকের মাথার দিকে গড়িয়ে থেমেছিল, কারণ লিউকের মাথাটা ছিল ঢালু অংশের উপর দিকটায়। আমার কাছে সেটা শুরুর দিকে অস্বাভাবিক লাগেনি, কিন্তু সেটা নিয়ে আমি মাঝে মধ্যে চিন্তা করতাম। তুমি চাইলে কাল আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। যখন সে পড়ে যায় তখন বাক্সটা এসে পড়ে বালিতে এবং খুলিটা বেরিয়ে আসে। তখন খুলিটার উচিত ছিল নিচের দিকে গড়িয়ে যাওয়া, কিন্তু সেটা হয়নি। সেটা এসে দাঁড়ায় মাথার কাছে, মুখোমুখি হয়ে। সেই লোকটা যখন আমায় কথাটা বলে তখন আমার কাছে সেটা অদ্ভুত লাগেনি, কিন্তু এরপর থেকে বিষয়টা কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিলাম না। খালি ভাবতাম কেন ওটা নিচের দিকে না গড়িয়ে উপর দিকে গড়ালো। স্বভাবত তুমি হয়তো জানতে চাও যে আমি কি সিদ্ধান্তে পৌঁছেছিলাম শেষমেশ, তাই না? ওয়েল, আমি কোনো সিদ্ধান্তেই আসতে পারিনি, কিন্তু কিছু একটা আমাকে বিরক্ত করা শুরু করলো। কিছু একটা যেটা আমার মধ্যে অস্বস্তি জাগালো। আমি কিন্তু অতিপ্রাকৃতিক কিছু কথা বলছি না। হয়তো ভূত আছে কিংবা নেই। যদি তারা থাকে তাহলে আমার মনে হয় না ভয় দেখানো ছাড়া আমাদের কিছু করতে পারবে বলে। সত্যি বলতে গেলে সমুদ্রে কুয়াশার কোনো দিনের তুলনায় আমি একটা ভূতের মুখোমুখি হতেই বেশি পছন্দ করব। সুতরাং না, আমাকে যেটা বিরক্ত করছিল সেটা ছিল এক বোকা বোকা চিন্তা, এবং আমি বলতেও পারবো না কিভাবে সেটা আমার মধ্যে শুরু হলো আর দিন দিন বেড়ে চলল। একদিন সন্ধেবেলা যখন আমি লিউক আর তার স্ত্রীর বিষয়ে চিন্তা করছিলাম তখন হঠাৎ আমার মনে হলো সেই খুলিটা হয়তো তার স্ত্রীর। আর তারপর থেকে এই চিন্তাটা মাথা থেকে কিছুতেই আর বের করতে পারছি না। তুমি হয়তো বলবে এটার কোনো মানেই হয় না, কিন্তু তাও আমার মনে হয় লিউক তার বউয়ের মাথাটা নিজের কাছেই রেখেছিল। ডাক্তাররা এমন অনেক কিছুই করে থাকে যেটা আমরা সাধারণ মানুষেরা দেখলে ঘাবড়ে যাব। তাই বুঝলে তো, যদি সত্যিই সেটা মহিলার খুলি হয়ে থাকে তার মানে লিউকই ওকে খুন করেছিল। যেমনটা সেই গল্পে ছিল, মহিলাটি তার স্বামীদের খুন করে তাদের খুলিগুলো রেখে দিত। হয়তো সে সেটা পরীক্ষা করতে দিতে ভয় পেয়েছিল, কারণ তাতে সত্যিটা প্রমাণ হয়ে যাবে। আর জানো, সেই গল্পেও ওরা স্বামীগুলোর মাথার খুলি বের করে পরীক্ষা করে এবং সেখানে সীসা খুঁজে পায়, আর তার ফলেই মহিলার ফাঁসি হয়। আমি নিশ্চিত লিউকের সেটা মাথায় ছিল। আমি ভাবতেও পারি না লিউক এসব চিন্তা করার পর কি করেছিল। আমি তেমন কল্পনাপ্রবণ নই, আর বোধহয় তুমিও না। যদি তুমি হও তাহলে বিষয়টা হয়তো কল্পনা করতে পারবে।
কি ভয়ানক, তাই না? আমি জানি মহিলাকে কবর দেওয়ার পর রাতের দিকে সে সেটা নিয়ে আসে, যখন বাড়ির চাকরগুলো ঘুমাচ্ছে। আমার এও মনে হয় যে মাথাটা সরিয়ে নেবার পর চাদরের নিচে সে কিছু একটা রেখে দেয়, যাতে দেখে মনে হবে মাথাটা ওখানেই রয়েছে। তোমার কি মনে হয় চাদরের নিচে এসে কি রেখেছিল? তোমার মনে প্রশ্ন জাগার কারণ আমি বুঝতে পারছি। প্রথমত আমি বলেছি যে আসলে কি ঘটেছিল সেই ব্যাপারে আমি জানতে চাই না, এবং ভয়ানক কিছু নিয়ে চিন্তা করতেও আমি চাই না। তারপরেও আমি তোমাকে পুরো বিষয়টা খুলে বলছি, যেন সেটা আমি নিজের চোখে দেখেছিলাম। তুমি হয়তো আমার উপর হাসবে, কিন্তু তুমি তো আর এখানে একা থাকো না, যেখানে এই পুরো ঘটনাটা ঘটেছিল। আর তুমি লিউককে সেই গলানো সীসার কাহিনীটাও বলনি। আমি সহজে ভয় পাই না, কিন্তু আমি বুঝি অন্যরা কেন পায়। একা থাকলে আমি এসব নিয়ে ভাবি এবং স্বপ্ন দেখি, আর সেটা যখন চেঁচিয়ে ওঠে, সত্যি বলতে গেলে তোমার মতো আমিও সেই আওয়াজটা পছন্দ করি না। আমার ভয় পাওয়া উচিত না। আমি এমন জাহাজে চড়েছিলাম যেটাকে সবাই ভূতুড়ে বলতো। জাহাজটার গঠনটাও ছিল অদ্ভুত, এবং সেখানে 80% কর্মচারীরা মারা গিয়েছিল কোনো এক রোগের কারণে। কিন্তু আমি তখনও ঠিক ছিলাম, এবং এখন তোমার এবং বাকিদের মতো আমিও প্রচুর ভয়ঙ্কর জিনিস দেখেছি, কিন্তু সেগুলোর কিছুই আমার মাথায় গেঁথে থাকেনি, যেমনটা এটা করছে। আমি ওটা থেকে রেহাই পেতে চেয়েছিলাম, কিন্তু সেটা পছন্দ করে না। সেটা নিজের জায়গাতেই থাকতে চায়, বেডরুমের আলমারিতে। অন্য কোনো জায়গায় সেটা থাকতে পছন্দ করে না। আমি কি করে জানলাম এসব? কারণ আমি সেটা সরানোর চেষ্টা করেছিলাম। আশা করি তুমি এটা ভাবোনি যে আমি চেষ্টা করি। সেটা যখন আলমারিতে থাকে তখন দু একবার শব্দ করে, বিশেষত বছরের এই সময়টায়। কিন্তু যদি সেটা আমি বাড়ির বাইরে রাখি তাহলে সারা রাত চেঁচায় সেটা। ফলে কোনো চাকর বাকর থাকতে পারে না এখানে। আমাকে প্রায় সময় একাই থাকতে হয়। গ্রামের কেউই এখানে একটা রাতও কাটাতে চায় না। আর বাড়িটাকে বিক্রি করা বা ভাড়া দেওয়ার কথা তো বাদই দিলাম। গ্রামের এক বৃদ্ধ মহিলা আমায় বলে, যদি আমি এখানে থাকি তাহলে শীঘ্রই আমার মৃত্যু ঘনিয়ে আসবে। আমি সেটা নিয়েও ভয় পাই না। এরকম বোকা বোকা কথায় বিশ্বাস করায় তুমি হয়তো হাসবে, আর তাতে কোনো ভুলও নেই। সত্যিই এটা বোকা বোকা। ওটা শুধু একটা শব্দ মাত্র, তার বেশি কিছু নয়। খুলিটার বিষয়ে আমি হয়তো ভুলও হতে পারি। হতে পারে লিউক কোনো এক সময় এটা কোথাও থেকে নিয়ে আসে, এবং এর ভিতরে হয়তো মাটি কিংবা নুড়ি পাথর ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, বহুদিন কবরে পড়ে থাকা খুলির মধ্যে কি কিছু থাকে? না, আমি সেটা দেখার চেষ্টা করিনি। ভয় ছিল, যদি সেখানে সীসা খুঁজে পাই, আর যদি সেটা থেকেও থাকে তাহলে আমি জানতেও চাই না। সেখানে সীসা যদি থাকে তাহলে লিউকের মতো আমিও সমানভাবে দোষী, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং যতদিন আমি সেটা জানতে পারছি না ততদিনই মঙ্গল। কিন্তু যদি কোনোভাবে আমি সেটা জানতে পারি যে সেটা সত্যি, তাহলে আমার বিশ্বাস আমাকে এই বাড়ি ছাড়তে হবে। অবশ্যই আমি তা করব, যেমনভাবে আমি সেই বেডরুমে ঘুমানোটা বন্ধ করেছি। কি বললে? ওটাকে জলে কেন ফেলে দিচ্ছি না? ওই তো, উফ, কি জোরালো শব্দ! বলেছিলাম না আবার শুনতে পাবো। কি হলো, ভয় পাচ্ছ নাকি? আগুনের কাছে একটু এগিয়ে বসো, আর মদ নাও গ্লাসে। একটু কড়া মদ খেলে তোমার তেমন ক্ষতি হবে না। আমি রাম খুব একটা খাই না, কারণ সেটা আমার বাতের ব্যথার কাজে আসে না। তবে তুমি খেতে পারো, কারণ তোমার তো ব্যথা নেই। তাছাড়া বাইরে বেশ ঝোড়ো আবহাওয়া। জানলার খড়খড় শব্দটা শুনতে পাচ্ছ তো? মনে হচ্ছে প্রবাহের গতি অন্যদিকে সরছে। কথাটা না তুললে হয়তো আমরা সেই শব্দটা শুনতে পেতাম না। তবে যদি তুমি এটাকে কাকতালীয় বলতে চাও তো বলতে পারো, কিন্তু ভুল করেও ওটাকে কোনো নাম নিয়ে ডাকবে না। বেচারা মহিলার খারাপ লাগতে পারে। হ্যাঁ, ভূত। ধ্যাৎ, কোনো জিনিসকে যদি তুমি দেখতে বা ছুঁতে না পারো সেটাকে তুমি ভূত বলতে পারো না। তবে সেটা যাই হোক না কেন, ওটা তুমি শুনতে পারে এবং বুঝতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আমি যখন প্রথম এখানে আসি
তখন সবচেয়ে ভালো বেডরুমটায় ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা আমায় বন্ধ করে দিতে হয়। ওটা ছিল তাদের ঘর, যেখানে মহিলা মারা যান। সেই বড় বিছানাটা এখনো রয়েছে, সেই সাথে তার পছন্দের আলমারিটা। আমি ওই ঘরে 2 সপ্তাহের মতো ছিলাম, তারপর চলে আসি নিচের একটা ছোটোখাটো ঘরে। আমি যখন বাইরে থাকতাম তখন প্রচুর আওয়াজের মধ্যে 8-9 ঘন্টা আরামসে ঘুম দিতাম, কিন্তু সেই ঘরটায় আমি রাত 3টে অবধিও ঘুমাতে পারিনি। সঠিকভাবে যদি সময়টা বলি তাহলে 3:17। কি জানি মহিলার মৃত্যু হয়তো সেই সময়টাই হয়েছিল কিনা। তুমি যেটা শুনলে এটা তেমন ছিল না, যদি হতো তাহলে হয়তো আমি 2টো অবধিও ঘুমাতে পারতাম না। তখন শব্দটা ছিল আচমকা এবং অনেকটা আলমারি থেকে কারো শ্বাস নেওয়ার মতো। সাধারণ পরিস্থিতিতে সেটা আমার ঘুম ভাঙাতে পারতো না। তুমি তো জানোই আমরা নাবিকেরা কেমন, সমুদ্রে আমরা জোরালো শব্দ শুনে অভ্যস্ত, কিন্তু কেবিনের মধ্যেকার সূক্ষ্ম শব্দ কানে আসতেই আমাদের ঘুম ভেঙে যেত। এটাও ছিল ঠিক তেমনই। দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দের সাথে কেউ যেন নিজের কাপড় ধরে নাড়াচাড়া করছে। তুমি তো জানো জাহাজ চালনা করার সময় সেটা কীরকম আচরণ করছে সেটা তুমি আগে থেকেই আন্দাজ করতে পারো। এরমটা ঘোড়া চালকদের ক্ষেত্রেও হয়, তবে সেটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কারণ ঘোড়াদের জীবন রয়েছে। তবে অবাক হওয়ার বিষয় হলো যে কিছু মানুষ রয়েছে যারা জাহাজ নিয়ে এমনভাবে কথা বলে যেন তাদেরও জীবন রয়েছে, যদিও সেসব খেয়ালি কথা। জাহাজ হলো একটা যন্ত্র যা দিয়ে জিনিসপত্র বহন করা হয়, কিন্তু সমুদ্রে থাকাকালীন আমার মনে হয়েছে জাহাজ শুধু একটা যন্ত্র ছাড়াও আরও বেশি কিছু, একটা স্পর্শকাতর বাদ্যযন্ত্রের মতো, যে কিনা সমুদ্র, ঢেউ এবং তরঙ্গের থেকে ইঙ্গিত নিয়ে সেটা সরাসরি পাঠিয়ে দেয় নাবিকের কাছে। যেমনভাবে বেতার বার্তা দেওয়া হয় অনেকটা সেরকম। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন দিকে ইঙ্গিত দিচ্ছি। বিছানায় শুয়ে থাকা অবস্থায় আমি শুনতে পেলাম আলমারি থেকে কিছু একটা শব্দ আসছে, বহু দূর থেকে ভেসে আসা শব্দের মতো। সব কিছু পরীক্ষা করার পর তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না, কিন্তু তখন আমি ভয় পাইনি। সেটা ছিল প্রথমবার। তারপর আরও কয়েক রাতে এরমটা হয়, ঠিক একই সময়ে। এর মধ্যে কখনো আমি গভীর ঘুমেছিলাম, আবার কখনো ছিলাম না। আলমারিটা আমি পরীক্ষা করি, এই শব্দ সেখান থেকে হবার কোনো সম্ভাবনাই খুঁজে পাই না। 2 সপ্তাহ পর আমি সেই শব্দ আর নিতে পারছিলাম না। আমি নিজেকে বোঝালাম এসব বোকা বোকা বিষয়, কিন্তু সেই কণ্ঠ কিংবা সেটাকে যাই বলা হোক না কেন, ওটার তীব্রতা বাড়তে শুরু করলো। এমনকি এক রাতে যেখানে আমি শুনতে পাই না সেই কান অবধি শব্দটা এসে পৌঁছায়, যেটা একেবারেই অসম্ভব। সেটা আমায় ভয় পাওয়াচ্ছিল কিংবা রাগিয়ে তুলছিল, অথবা দুটোই। আমি উঠে গিয়ে আলো জ্বালাই এবং আলমারিটা খুলি। সেখান থেকে এই বাক্সটা বের করে ছুঁড়ে ফেলে দিই জানলা দিয়ে। তারপর ভয়ানক কিছু একটা ঘটে। সেই জিনিসটা বাতাসের মধ্যে এমনভাবে চেঁচিয়ে ওঠে যেন তোপ চালানো হয়েছে। সেটা রাস্তার ওপারে গিয়ে পড়েছিল। অন্ধকার থাকায় ঠিকমতো দেখাও যাচ্ছিল না কোথায়। এরপর আমার আর ঘুম আসেনি। ঠিক তার আধ ঘন্টা পর বাইরে থেকে একটা তীক্ষ্ণ চিৎকার আমি শুনতে পাই, যেমনটা আজ এখানে শুনলে তার চেয়েও ভয়ঙ্কর। সেই চিৎকার যেন ধীরে ধীরে কাছে এগিয়ে আসছিল, কিংবা হতে পারে সেটা আমার কল্পনা ছিল। আমি হাঁটাচলা করে এবং বই পড়ে মনটাকে ঘোরানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই মন দিতে পারছিলাম না। ভোর হবার ঠিক আগে কেউ একজন বাড়ির দরজায় টোকা মারে। স্পষ্ট দরজা ধাক্কানোর আওয়াজ ছিল সেটা, আমি নিশ্চিত। আমি জানলা দিয়ে নিচে তাকাই। এতক্ষণে কোনো মানুষের শব্দ শুনতে পেয়েছি ভেবে মনটা একটু হালকা হয় আমার। বারান্দা পেরিয়ে দরজাটা উপরের জানলা দিয়ে দেখা যায় না। দরজায় কড়াঘাত তখনও হয়ে যাচ্ছে, তাই আমি হাঁক ছাড়ি, কিন্তু কেউ জবাব দেয় না। ভাবলাম হয়তো এমন কেউ এসেছে যে কানে খানিক কম শোনে, তাই আমি মোমবাতি হাতে নিচে নামতে থাকি। সেই সময় ঘটতে থাকা অদ্ভুত শব্দগুলো নিয়ে আমি আর চিন্তা করছিলাম না। আমি শুধু আশা করছিলাম যেন দরজা খুলে কোনো মানুষ দেখতে পাই। হলের টেবিলে এসে মোমবাতিটা রাখলাম আমি। তারপর দরজাটা খুলতে যাওয়ার সময় আবার সেই টোকার শব্দ কানে এলো আমার। খুব জোরে নয়,
ফাঁপা একটা শব্দ। দরজাটা খোলার পর বাইরে তাকাতে কাউকে দেখতে পেলাম না, কিন্তু ঠিক এই সময় কিছু একটা গড়িয়ে আসে আমার দিকে এবং ঠিক পায়ের কাছে এসে থেমে যায়। নিচে তাকানোর আগে আমি জানতাম ওটা কি। আমি নিশ্চিত ছিলাম আমি ওটা রাস্তার ওধারে ছুঁড়ে ফেলি। বাইরে বেরিয়ে রাস্তার ওধারে যেতে আমি খালি বাক্সটা খুঁজে পাই। তুমি হয়তো ভাবতে পারো বাক্সটা ছোড়ার সময় সেটা খুলে গিয়ে খুলিটা বেরিয়ে পড়ে নিচে, কিন্তু একটা খালি বাক্স বাড়ি থেকে রাস্তার অত দূরে ছুঁড়ে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক যেমনভাবে একটা কাগজের তৈরি বলকে 25 গজ দূরে ছোড়া সম্ভব নয়, ঠিক তেমন আমি দরজা লাগিয়ে জিনিসটা খুব সতর্কভাবে হাতে তুলি এবং সেটাকে মোমবাতির পাশে এনে রাখি। কোনো কিছু না ভেবেই আমি কাজটা করি। মোমবাতির নড়াচড়া খুলিটা চোখের উপর পড়ায় মনে হচ্ছিল সেটা চোখ বন্ধ করছে এবং খুলছে। তারপর আচমকা মোমবাতিটা নিভে যায়। কষ্ট করে আবার সেটা আমি জ্বালাই। হঠাৎ করেই কেন জানি আমার ঠান্ডা লাগতে শুরু করছিল। হতে পারে আমি খুব ভয় পেয়েছিলাম, আর তাতে লজ্জারও কিছু নেই। খুলিটা ফিরে এসেছে এবং মনে হচ্ছে সেটা আবার নিজের জায়গায় ফিরে যেতে চায়। কিছুক্ষণ সেটার দিকে চেয়ে রইলাম, তারপর নিয়ে চললাম উপর তলায়। তার নির্দিষ্ট জায়গায় ওটাকে আমি রেখে দিলাম। এমনকি আমি ওটার সাথে কথাও বললাম যে সকালের দিকে তার বাক্সটা আমি তাকে এনে দেব। সকাল অবধি কি আমি সেই ঘরে ছিলাম? হ্যাঁ, কিন্তু আলো জ্বালিয়ে এবং ধূমপান করে কাটাই। বোধহয় ভয়ের কারণেই আমি সেই ঘরে খুলিটার সাথে একা থাকতে পারতাম না, নয়তো আমি উন্মাদ হয়ে যেতাম। যদিও অন্যদের তুলনায় ভয় আমার সহজে আসে না। জিনিসটা নিজে নিজে রাস্তা পার করে চলে আসে বাড়ির দরজায় এবং টোকা মারে। সকালে পায়ে জুতো গলিয়ে আমি বাক্সটা খুঁজতে বের হই। বাক্সটা আমি খুঁজে পাই ঢালের অন্য ধারে। সেটা খুলে পড়ে আছে। যদি এর মধ্যে কোনো জিনিস থেকে থাকে তবে সেটা গড়িয়ে যাবার কথা রাস্তার থেকে আরো দূরে। আমি বাক্সটা তুলে নিয়ে আসি, খুলিটাকে তার মধ্যে পুড়ে আলমারি বন্ধ করে দিই। পরে যখন বাড়ির কাজের মেয়েটা খাবার নিয়ে আসে, তাকে দেখে অসুস্থ লাগে এবং বলে সে এখানে থাকতে পারবে না। আমি নাকি তাকে ভুতুরে বাড়িতে এনে রেখেছি। সে নাকি শুনেছে রাতের দিকে আমি চলাফেরা করছিলাম এবং বাড়ির দরজা খোলা এবং বন্ধ করার শব্দেও সে শুনেছে। আমি সেসব বিষয়ে তাকে কিছুই বলতে পারলাম না। তাই মেয়েটা চলে যায় এবং আমি থেকে যাই একা। গ্রামে যেতে আমি একজন মহিলাকে খুঁজে পাই যে এসে আমার জন্য খাবার তৈরি করার জন্য রাজি হয়। তবে যদি রাতের দিকে তাকে এখানে থাকতে না হয় তাহলে। সেই দিন আমি নিচের ঘরে চলে আসি এবং আর উপরের তলায় গিয়ে ঘুমানোর চেষ্টা করি। পরে আমি লন্ডন থেকে আসা 2 বোনকে ডেকে আনি। তারা ভূত ভয় পায় না। তারা যতক্ষণ এখানে ছিল ততক্ষণ সবকিছুই শান্ত ছিল। তাদের একজন আমার বাগানের মালির সাথে বিয়ে করে এবং অন্যজন স্থান ত্যাগ করে। এখন সেই দম্পতি গির্জার দেখাশোনা করে কাটায়। তুমি হয়তো ভাবছো এসব কথার সাথে আমার গল্পের কি সম্পর্ক, কিন্তু এখানে একটা যোগসূত্র রয়েছে। জেমস ট্রেহার্ন যে আশেপাশেই থাকে, সে মিসেস ব্র্যাডকে ও তার স্বামী দুজনকেই কবর দেয়। সেই জন্যই সে আমার মাথায় ঘুরঘুর করছিল। আমি নিশ্চিত সে কিছু না কিছু জানে, যদিও সে খুব একটা কথা বলে না। আমি এখানে রাতে আজকাল একা থাকি, আর মিসেস ট্রেহার্ন দিনের বেলা সব কাজকর্ম করে দেন। যখন আমার কোনো বন্ধু এখানে আসে তখন ওনার এক ভাইজি খাবার পরিবেশনে সাহায্য করে। শীতের দিকে মিস্টার এবং মিসেস ট্রেহার্ন দুজনে একসাথে বাড়ি যান। তবে গরমের সময় মিসেস ট্রেহার্ন একাই যেতেন। উনি দুর্বল মনের নন। আগুনের তাপটা এখন বেশ সুন্দর লাগছে, তাই না? এখানে ঢেউয়ে ভেসে আসা প্রচুর কাঠ পাওয়া যায়। যেহেতু লোকজন এখানে তেমন কেউ থাকে না, তাই তোমার যত ইচ্ছা তত কাঠ তুমি স্বেচ্ছায় নিয়ে আসতে পারো। ট্রেহার্ন আর আমি মাঝে মাঝে একটা মালগাড়ি ভাড়া করে কাঠ জোগাড় করতে যেতাম। আমি কয়লার চেয়ে কাঠের আগুনটাই বেশি পছন্দ করি। কাঠের টুকরো একটা ভালো সঙ্গী। তাদের মধ্যে লেগে থাকা নুন আগুনে পড়তেই পটপট করে ফাটতে শুরু করে। মনে হবে যেন বাজি ফাটছে। এরম একটা আগুন, সেই সাথে পুরনো এক বন্ধু এবং মুখে পাইপ থাকলে উপরতলায় সেই জিনিসটার কথা তোমার মাথাতেও থাকবে না।
বিশেষ করে যখন বাইরে ঝোড়ো হাওয়া বইছে না। তবে বোধহয় এটা খানিকের জন্য। সকালের দিকে আবার শুরু হবে। তুমি খুলিটা দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তুমি দেখতেই পারো। একেবারে নিখুঁত একটা খুলি, শুধু তার নিচের দিকে দুটো দাঁত নেই। আমি বোধহয় তোমায় মারির বিষয়টা বলতে ভুলে গেছি। ট্রেহান বসন্তকালে মাটি খুঁড়তে গিয়ে ওটা খুঁজে পায়। সে গাছ পোতার জন্য গর্ত করছিল। সে গর্ত খোঁড়ার সময় সাদা রঙের কিছু একটাতে আঘাত করে। সে বুঝতে পারে সেখানের মাটিটা নরম দেখাচ্ছে। সে ভাবে গাছ পোতার জন্যে এটা ভালো জায়গা হবে না, তাই সে গাছটা সেখান থেকে তুলে নেয়। আর তখনই সে খুঁজে পায় মারিটা। দুটো দাঁত ছিল না সেখানে। সে ভাবে তার আঘাতে হয়তো দুটো দাঁত মাড়ি থেকে খুলে গিয়েছে, যদিও সেই দাঁত দুটো কোথাও সে দেখতে পেল না। ট্রেহান যেহেতু অভিজ্ঞ ছিল, তাই সে মন্তব্য করে যে এই মারি কোনো যুবতী মহিলার অন্তর্ভুক্ত এবং তার মারা যাওয়ার সময় এখানে সবকটা দাঁতই ছিল। সে জানতে চায় আমি ওটা নিতে চাই কি না, না হলে সে সেটা কবর দিয়ে দেবে। আমি তাকে জানাই যে এটা ডক্টর প্র্যাটের হতে পারে। ট্রেহান জানায় বেডরুমের আলমারিতে থাকা সেই খড়িটার অংশ হতে পারে এটা। সেই মারিতে কিছু মানুষের চুল লেগেছিল, সেটা আমি লক্ষ্য করি, এবং ট্রেহানের মুখে সন্দেহের ছাপ দেখতে পেলাম। সে কেন মনে করলো যে এই মারিটা খুলিটার সাথে মিলে যাবে? আর হ্যাঁ, সেটা সত্যিই মিলে গিয়েছিল। সুতরাং সে অনেক কিছুই জানতো। হতে পারে মহিলাকে কবর দেওয়ার সময় সে সব কিছু যাচাই করেছিল, কিন্তু সেসব নিয়ে এখন চিন্তা করে আর লাভ নেই। আমি ঠিক করি মারিটা নিয়ে তার নির্দিষ্ট জায়গায় রেখে দেব। কোনো সন্দেহ ছিল না ওই মারিটা খুলিটার সাথেই যুক্ত। ট্রেহান অনেক কিছুই জানে। সে এটাও জানে যে মিসেস প্র্যাটের মৃত্যুর পর রান্নাঘরটা আর প্লাস্টার করা হয়নি। সে ওইসব চুপ করে থাকা লোকের মধ্যে ছিল যারা নিজে থেকে সব কিছু বুঝে ফেলতে পারে। সে গোরস্থানের কাছেই থাকতো, আর যদি সে পুরো সত্যিটা জানার ইচ্ছা রাখত, তাহলে সে কাউকে না জানিয়েই সেটা জেনে ফেলতে পারত। আমাদের এই ছোট্ট গ্রামের রাতের দিকে কবরস্থানে কে কি করল সেটা দেখার কেউই নেই। লিউকের এই সম্ভাব্য কাজকর্মের বিষয়ে ভাবতেও আমার গা ঘিন ঘিন করে। সে ঠান্ডা মাথায় বিশ্বাস রাখত তাকে কেউ ধরতে পারবে না, সেই সাথে তার সাহস। তবে যদি সে কাজটা করে থাকে তো। মাঝে মধ্যে ভাবি এমন জায়গায় এই ধরনের ঘটনা কি ঘটা সম্ভব? মানে যদি সত্যি ঘটনাটা ঘটে থাকে তো। আসলে কি বলতো, লিউক আর আমার নিজের স্বার্থে আমি সবসময় এই বাক্যটা ব্যবহার করে থাকি। আমি উপরে গিয়ে বাক্সটা একটু বাদে নিয়ে আসবো, তার আগে আমাকে পাইপটা চালাতে দাও। তাড়াহুড়ার কিছু নেই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সবে মাত্র 9টা বাজে। এর আগে ঘুমোতে যাওয়ার জন্যে কোনো বন্ধু আমার সাথে ছিল না, কিংবা মদ খাওয়ার জন্যেও না। তুমি চাইলে আরও একটু মদ নিতে পারো। হাওয়ার বেগ আবার বাড়তে শুরু করেছে, কানে আসছে শব্দটা। বলেছিলাম শান্তভাব খানিকের বিষয়। এখন আবার ঝড় শুরু হয়েছে। আমি উপরে গিয়ে ওটা নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, তোমাকেও সাথে নিয়ে যাব? তোমার কি মনে হয় একটা বাক্স আর চিৎকারকে আমি ভয় পাচ্ছি? দোষ, মোমবাতি ধরে লাভ নেই, ওটা চলবে না। যেন সে জানে এখন তাকে কি করতে হবে। এইটা দেখো, এই দেশলাইটা। আমার পাইপ চালানোর সময় এটা খুব সহজেই চলেছিল, কিন্তু দেখলে তো, তুমি ভাবছো মোমবাতিগুলো ড্যাম পড়ে গেছে। বেশ, আমি তাহলে এটা আগুনে রেখে জ্বালাচ্ছি। এইভাবে এটা জ্বলবে কিছুক্ষণ। এখানে মোমবাতি ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এই জায়গায় বিদ্যুৎ আসতে এখনো অনেক দেরি। আলোটা একটু হালকা, তাই না? কি বললে, তোমাকে মোমবাতিটা দিয়ে ল্যাম্পটা নিয়ে আসবো? আমি ল্যাম্প হাতে নিতে পছন্দ করি না, যদিও কখনো আমার হাত থেকে ল্যাম্প পড়ে যায়নি, কিন্তু তাও মনে হয় পড়ে যাবে। তাই আমি মোমবাতি নিয়েই বেশি অভ্যস্ত। তুমি এবার গ্লাসের মদটা শেষ করে ফেলো। তোমার জন্য নিচের তলায় একটা ঘর বেছে রেখেছি আমি। আমার কোনো বন্ধুকেই আমি উপরতলায় থাকতে দিই না। শেষবার ক্র্যাকেনথর্প ছিল ওখানে। সে বলছিল নাকি সারা রাত ঘুম হয়নি তার। তাকে মনে আছে তো? এখন শুনেছি সে নাকি অ্যাডমিরাল হয়ে গেছে। হ্যাঁ, যাবো, না হলে মোমবাতি নিভে যাবে।
আসলে ক্র্যাকেন থর্পের বিষয়ে বলা থেকে নিজেকে আর আটকাতে পারলাম না। সেই রোগা পাতলা ছেলেটা আজ কতটা সাফল্য লাভ করেছে। হ্যাঁ, এবার আমি যাচ্ছি, আর দেরি করব না। আমি ভয় পাচ্ছি না, ভয় পেলে তোমাকে আমার সঙ্গে যেতে বলতাম। এই হলো বাক্সটা। এটাকে না ঝাঁকিয়ে খুব সতর্কভাবে আমি নিয়ে এসেছি। এর মাঝে মোমবাতিটাও নিভে গেল। কি? হ্যাঁ, শুনেছি। আর একটা চিৎকারের শব্দ কানে এসেছে আমার। তবে চিন্তা নেই, আমি ঠিক আছি। চিৎকারটা খুলিটার মধ্যে থেকে আসেনি, সেটা আমার হাতে রয়েছে। বোধহয় দেওয়ালে কোনো ফাটল ধরেছে, সেটারই শব্দ ছিল ওটা। যাই হোক, এবার আমি বাক্সটা খুলছি, তারপর দুজনে মিলে আলোটা নিচে রেখে এটা পরীক্ষা করব। ভাবতেও গায়ে কাটা দেয় যে এই খুলি কোনো মহিলার হতে পারে, যে এই বাড়িতেই একসময় থাকতো। কিন্তু তাও মনে হয় লিউক এটা ছাত্রা বয়সেই হয়তো পেয়েছিল। আমি বাক্সটা তার দিয়ে আটকে দিয়েছিলাম এবং লিউক প্র্যাট বলে লিখে রাখি তার গায়ে। হতে পারে সে যে হাসপাতালে কাজ করতো এটা সেখান থেকেই এসেছে। এর সাথে হয়তো মিসেস প্র্যাটের কোনো যোগসূত্রই নেই। উফ, ঝড়ের ফলে আলোটা জ্বালিয়ে রাখাই যাচ্ছে না। তাই জানলাটা বন্ধ করে দাও তো। ততক্ষণ আমি আলোটা জ্বালাবার চেষ্টা করি। জানলাটা আবার খুলে গেল। আর ঠিকঠাক মতো তখন না আটকাই ভুল করেছি। সেই চিৎকারের প্রতিধ্বনিটা কানে আসছে তোমার, কিন্তু সেটা হাওয়ার শব্দ অথবা আমার কল্পনাও হতে পারে। বুড়ো হওয়ার সাথে সাথে আমরা নিজেদের ভালো করে চিনতে পারি। ঠান্ডা লাগছে, দেখি এই মদে একটা ঢোক মারি। দারুণ। আমি নতুন করে আবার পাইপটা ধরাই, তারপর আমরা বাক্সটা খুলব। শব্দটা শুনতে পেলে? যাক, ভালো যে দুজনে একসাথে শব্দটা শুনতে পেয়েছি। আওয়াজটা নিঃসন্দেহে বাইরে থেকে এসেছে। চলো এবার খোলা যাক বাক্সটা। তার কেটে লাভ নেই, ওটা খুব এঁটে লাগানো আছে। আমি সরাসরি মোমটা ভেঙে বাঁধনটা খুলছি, তারপর ওটা পরে আবার আটকে দেওয়া যাবে। আসলে আমি সবসময় এটা ভাবতেই পছন্দ করি যে ওটা সুরক্ষিত অবস্থায় রয়েছে, সবসময় নাগালের বাইরে। তবে ট্রেহান যে অনেক কিছুই জানতো সেটা আমিও জানি। দেখলে তো, এটাকে না ভেঙেই আমি খুলে ফেললাম তারটা। এবার ভিতরে দেখো। কি? কিছু নেই, একদম খালি। ঘড়িটা তো নেই, ওটা নেই। না না, আমি পাগল হয়ে যাইনি। আমি শুধু ভাবার চেষ্টা করছি। এটা তো ভারী অদ্ভুত ব্যাপার। আমি একেবারে নিশ্চিত যে খুলিটা এই বাক্সটার মধ্যেই ছিল। এটা একেবারেই অসম্ভব। যদি আমি এর আগে কোনো বন্ধুর সাথে মদ খেয়ে চুর হয়ে থাকতাম তাহলে আমি নিজেকেই দোষ দিতাম, কিন্তু তেমনটা আমি করিনি। এর আগে যেবার মদ খেয়েছিলাম সেটা ছিল অর্ধেক গ্লাস, তাও আবার ঘুমোতে যাওয়ার আগে। কিন্তু তারপরেও বাক্সটা খালি। বিষয়টা আমার একেবারেই পছন্দ হচ্ছে না। কিছু একটা ভুল হচ্ছে। অতি প্রাকৃতিকের কথা বলো না, আমি ওসবে বিশ্বাস করি না। কেউ একজন বাক্সটা নিয়ে ঘাটাঘাটি করেছে এবং খুলিটা চুরি করেছে। বোধহয় আমি যখন বাগানে গিয়েছিলাম তখন ট্রেহান এটা করেছে, কারণ আমরা স্বপ্ন দেখছি না। বাক্সটা সত্যি সত্যিই খালি। ওটা কি ছিল? কিছু একটা পড়লো মনে হলো। ওই তো জিনিসটা মেঝেতে, তোমার ঠিক পায়ের কাছে। আমি জানি ওটা মেঝেতে পড়ে রয়েছে। ওটা খুঁজতে আমার সাহায্য করো। কি বললে, পেয়েছো? দাও দাও, আমাকে দাও। সীসা। ওটা পড়ার শব্দ শুনেই আমি বুঝেছিলাম, তাহলে সেটা সীসাই ছিল। সুতরাং কাজটা লিউ কি করেছিল? আমার কাঁপুনি দিচ্ছে। না না, আমি ভয় পাইনি, তবে কাঁপুনি দিচ্ছে। আমি বাক্সটা আবার উপরে নিয়ে যাচ্ছি। বেচারা মহিলার যে ভয়ানক পরিণতি হয়েছিল সেটা আমার কারণেই হয়েছিল। এখন আর কোনো সন্দেহ নেই, এই সীসার টুকরোটা দিয়ে যে কি কাজ করা হয়েছিল তা আমি কল্পনাও করতে চাই না, কিন্তু মন থেকে সেটা সরাতেও পারছি না। ভালো হতো যদি আমি জ্ঞান হারাতাম। আমাদের এখন সেই খুলিটা খুঁজতে হবে এবং সেটাকে বাক্সতে ভরে তালা বন্ধ করতে হবে। সেটা নিজের জায়গায় ফিরে যেতে চায়। ওটা খুঁজে পেলে আমরা ওটাকে গভীর গর্ত খুঁড়ে পুঁতে দেব। তখন আর সেই চিৎকার আমাদের কানে এসে পৌঁছাবে না।
চলো তাড়াতাড়ি লণ্ঠনটা নিয়ে খুঁজতে বের হই। ওটা নিশ্চয়ই বাইরেই আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাকে একটু শান্ত হতে হবে। খানিকক্ষণ আর কথা বলো না। আমি এখানে বসছি, চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি। কই, আমার মাথা তো একেবারে ঠিকই আছে, কারণ নাবিক জীবনের সব স্মৃতি আমি মনে করতে পারছি। হ্যাঁ, নিশ্চয়ই তুমি বলবে এটা তো সাধারণ একটা ব্যাপার। সারা জীবন আমরা যে কাজ করে এসেছি সেই বিষয়ে আমরা তো ভুলি না। আর সেটাই হলো আসল কথা। মানুষ যখন পাগল হয়ে যায় তখন তার এমন সব কথা মনে পড়ে যেগুলো আসলে কখনো ঘটেনি, এবং তারা এমন অনেক কিছু দেখে যেগুলোর কোনো অস্তিত্ব নেই। অথবা যখন সবকিছু শান্ত তখন তারা অদ্ভুত শব্দ শুনতে পায়, কিন্তু এর মধ্যে কোনোটাই আমাদের সাথে হচ্ছে না। চলো লণ্ঠনগুলো নিয়ে বাড়ির চারপাশ খুঁজে দেখি। এখন বৃষ্টি হচ্ছে না, শুধু একটু হাওয়া বইছে। হলের বারান্দায় লণ্ঠনগুলো ঝোলানো আছে। কি বললে, খুঁজে কোনো লাভ নেই? এমন কথা কেন বলছো বুঝলাম না। সেটা কবর দেওয়ার কথাটা বোকার মতো ছিল মানছি, কারণ সেটা কবরস্থ হতে চায় না, সেটা উপরতলায় নিজের স্থানে ফিরতে চায়। আমি নিশ্চিত ট্রিহান ওটা বের করে ফেলে দিয়েছে। হয়তো সে ওটা কবরস্থানে নিয়ে গিয়ে কবর দিয়েছে। সে ভুল করেছে। তুমি বলছো সেটা খুঁজে লাভ নেই, তুমিও ভুল। আমি বলছি শোনো, ওটা চায় আমি ওকে খুঁজে আনি। এটা শুনতে পেলে? দরজায় কে যেন আঘাত করছে না? শুনতে পাচ্ছ? ওটা ফিরে এসেছে। আমি এর আগেও এরকম টোকার শব্দ শুনেছি। সেটা এখন নিজের জায়গায় ফিরে যেতে চায়, তাই ওটা দরজার কাছে এসে দাঁড়িয়েছে। তুমি আসবে আমার সাথে? আমি একা একা গিয়ে দরজা খুলতে চাই না। সেটা গড়িয়ে এসে আমার পায়ের কাছে চলে আসবে, ঠিক আগের বারের মতো। আর ঠিক তখনই আলো চলে যাবে। শিশাটা আবিষ্কার করার পর আমার মধ্যে একটা কাঁপুনি হচ্ছে। হৃদস্পন্দন বেড়ে চলেছে আমার। হতে পারে কড়া তামাক সেবন করি বলে। আর তাছাড়া আমি মানছি আজ রাতে আমার ভয় করছে। ঠিক আছে, এবার এসো, বাক্সটা নিয়ে আসি। শুনতে পাচ্ছ তো টোকা শব্দটা? অন্য যে কোনো শব্দ থেকে একেবারে আলাদা এটা। তুমি দরজাটা একটু খুলে ধরো, তাহলে আমি বাক্সটা তুলে উপরে নিয়ে যেতে পারি। না হলে লণ্ঠনটা নিভে যাবে। শুনলে? সেটা চায় ভেতরে আসতে। দরজাটা ধরে রাখো, ততক্ষণ আমি লণ্ঠনটা চালিয়ে নিই। ও এই দেশলাইগুলো নিয়েও সমস্যা। এইবার এসো, এই লণ্ঠনটা ধরো। ওই যে শুনলে? ঠিক আছে, আমি এবার দরজাটা খুলছি, তৈরি থাকো। ধরো ওটাকে। বাপরে, হাওয়ার কি দাপট! বাইরে তো মারাত্মক ঝড় চলছে। তুমি ওটাকে ধরেছো তো? বাক্সটা টেবিলের উপর আছে। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও, আমি ওটা খুলে দিচ্ছি। হে কি, এত জোরে রাখলে কেন ওটাকে? এই বিষয়টা কিন্তু ওটা পছন্দ করে না, মাথায় রেখো। কি বলছো? তোমায় কেউ কামড় দিয়েছে? ননসেন্স! তুমি ঠিক আমার মতোই ভুল করেছো। তুমি নিজের অন্য হাতটা দিয়ে জোরে চাপ দেওয়ার ফলে ভুলবশত খোঁচা খেয়েছো। আচ্ছা, হাতটা দেখি। হে কি, রক্ত বেরোচ্ছে যে! তুমি নিশ্চয়ই খুব জোরে চাপ দিয়েছিলে, চামড়াটা উঠে গেছে। আর ঘুমোতে যাওয়ার আগে তোমায় ওষুধ দিয়ে দেবো। ভিতরে চলো, তারপর দেখছি। আমি বাক্সটা সাথে নিচ্ছি। লণ্ঠনের কথা বাদ দাও, ওগুলো ওখানেই থাকুক। হ্যাঁ, চাইলে দরজাটা বন্ধ করতে পারো। আচ্ছা, এখনো কি আঙুল থেকে রক্ত বের হচ্ছে? আমি কিছুক্ষণের মধ্যে ওষুধ নিয়ে আসছি, চিন্তা নেই। এই খুলিটার দাঁতে রক্তের ফোঁটা লেগে কি ভয়ানক, তাই না? ওটাকে যখন মেঝেতে গড়িয়ে আসতে দেখি তখন আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গিয়েছিল। দাঁড়িয়ে থাকার জোর পাচ্ছিলাম না। তখন মাথায় আসে যে হাওয়ার ফলে হয়তো ওটা গড়িয়ে আসছে। আমাদের দুজনের মধ্যে দিয়ে আজ অনেক ধকল গেছে। আমরা দুজনেই বেশ ভয় পেয়েছি। ওটা তুলতে গিয়ে যে তুমি তোমার হাত কেটেছো তাতে আশ্চর্যের কোনো কারণ নেই, কারণ আমি এরমটা দিনের বেলায় সূর্যের আলোতে করেছিলাম। সেবারও রক্তের ফোঁটা লেগেছিল তার দাঁতে। আমি সেটা মুছে দিই। তারপর ওটাকে দেখতে খুব একটা ভালো লাগছিল না। চিন্তা করো না, আমি এখন আর রক্ত মুছতে যাচ্ছি না। কোনো পাকামি আর মারবো না। তবে বাক্সটা সিল করতে হবে। আমার লেখার টেবিলে মোম রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে। ধন্যবাদ।
এবার এটাকে সিল করা যাক। দেখলে, আমি দিব্যিকে বলতে পারি সিল করার সময় ওটা আমার দিকেই তাকিয়েছিল। তবে ওটা কি ভালো মতো সিল করে দিয়েছি, একটা সুতো সেখানে গলানো যাবে না। দেখে ঠিক লাগছে তো? এবার আলমারিতে চাবি লাগিয়ে চাবিটা রেখে দেবো আমার পকেটে। এবার আমরা লণ্ঠন নিয়ে উপরে যেতে পারি। আমি তোমার সেই কথাটা নিয়ে ভাবছিলাম, হাওয়ার ফলে হয়তো খুলিটা গড়িয়ে আসছিল, সেটাই যুক্তি আছে। আমি আগে যাচ্ছি, এখানে সিঁড়ি আমি ভালো করেছি। তুমি লণ্ঠনটা নিয়ে আমার পিছনে এসো। নিচে মেঝে জুড়ে যে বালি ছড়িয়েছিল সেটা অনুভব করেছিলে? হ্যাঁ, এই হলো বেডরুম। লণ্ঠনটা ধরে রাখো ঠিক মতো, এই ধারে বিছানার মাথার দিকটায়। আলমারিটা তখন আমি খুলে রেখেছিলাম। অদ্ভুত না, এত বছর পরেও মহিলার পোশাকের গন্ধ এখান থেকে মুছে যায়নি। তাহলে বাক্সটা জায়গায় রাখার কাজটা শেষ, সেই সাথে আলমারিও বন্ধ করা হলো। আর এই হলো চাবি, আমার পকেটে রেখে দিলাম। ব্যাস, কাজ শেষ। শুভরাত্রি বন্ধু, কোনো অসুবিধা হচ্ছে না তো? ঘরটা খুব একটা আকর্ষণীয় নয়, তবে উপরতলায় থাকার চেয়ে এই ঘরে থাকাই তুমি বেশি পছন্দ করবে। যদি কোনো প্রয়োজন হয় শুধু আমাকে ডাক দিও। তোমার আর আমার ঘরের মাঝে পাতলা দেওয়াল ছাড়া আর কিছু নেই। টেবিলে মদ রেখে গেলাম, দরকার পড়লে খেতে পারো। হ্যাঁ, লাগবে না? আচ্ছা বেশ, ঘুমিয়ে পড়ো এবার। আর চেষ্টা করো যেন ওই সব বিষয়গুলো নিয়ে চিন্তা না করার। শুভরাত্রি। ক্যাপ্টেন চার্লস ব্রাডকের অদ্ভুত মৃত্যুতে গ্রামের সকলেই দুঃখ পেয়েছে। লোকেরা অনেকে অনেক গল্প বলা শুরু করেছে যে আসলে কি ঘটেছিল সেই নিয়ে, যদিও পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারাটা বেশ কঠিন। ক্যাপ্টেন ব্রাডক, যিনি কিনা বড় বড় জাহাজ চালনা করতেন, তাকে তার নিজের বাড়িতে মঙ্গলবার সকালে বিছানায় মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। স্থানীয় ডাক্তার তৎক্ষণাৎ তার দেহ পরীক্ষা করতে চলে আসেন এবং মারাত্মক কিছু একটা খুঁজে পান। কোনো কিছুতে তার গলায় এত জোরে কামড় বসিয়েছিল যে তার কণ্ঠনালী ফেটে গিয়ে তিনি মারা যান। সেই কামড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল এবং দেখে যা মনে হচ্ছে, যে ব্যক্তি কামড় দিয়েছে তার মাঝের দুটো দাঁত নেই। তারা মনে করে এর থেকে আসল খুনিকে খুঁজে বের করা সহজ হবে। তাদের এও বিশ্বাস যে এই কাজ করেছে সে নিশ্চয়ই কোনো মানসিক হাসপাতাল থেকে পালিয়ে আসা রোগী। যদিও ক্যাপ্টেন ব্রাডকের বয়স 65 বছর ছিল, কিন্তু তার শরীর ছিল শক্ত, আর ঘরে কোথাও কোনো ধস্তাধস্তির চিহ্ন মাত্র নেই। ওরা ইংল্যান্ডের সকল হাসপাতালে খবর দেয় সাবধানে থাকার জন্যে। যদিও কেউ পালিয়েছে বলে এখনো জানা যায়নি। করোনার তার রায় জানান যে ক্যাপ্টেন ব্রাডকের মৃত্যু কোনো অজানা ব্যক্তির হাতের ফলে কিংবা দাঁতের দ্বারা হয়েছে। ডাক্তারের মতে এটা কোনো মহিলার কাজ, কারণ কামড়ের দাগগুলো ছিল খুবই ছোট ছোট। পুরো বিষয়টাই ছিল রহস্যজনক। ক্যাপ্টেন ব্রাডক অবিবাহিত এবং একা মানুষ, তার কোনো সন্তানও ছিল না।